শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য পথের দাবি পাঠ্য অংশের ওপর থেকে প্রশ্নের উত্তর। এর আগে দুটি পর্বে এই টেক্সট পোর্শনের বিষয়বস্তু এবং সেই সঙ্গে লাইন ধরে কিছু প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছিলাম। আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোর্শন থেকে কি লাইন ধরে প্রশ্ন থাকতে পারে সেটা আমরা দেখে নেব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে দেখবে খুব কাছাকাছি এবং হুবহু টেক্সট পোর্শন থেকেই তোমরা উত্তর উপস্থাপন করতে পারবে। এবং যখন তোমরা এই ভিডিওটি দেখবে সামনে সাহিত্য সঞ্চয়ন বইটি খোলা রেখো, যাতে করে কোথা থেকে কতটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে বা কোন লাইন ধরে প্রশ্ন সেটাও কিন্তু তোমরা মার্ক করে নিতে পারবে। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং লাইভ ক্লাসে তোমাদের সেকেন্ড সামেটিভের যে নমুনা প্রশ্ন উত্তর বা বিভিন্ন টেক্সট পোর্শন ধরে আলোচনা সেগুলো কিন্তু ইতিপূর্বে শুরু হয়ে গিয়েছে। তাহলে চলো আজকের আমরা মূল আলোচনায় যাই। দেখো, আজকের প্রথম প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। সাহিত্য সঞ্চয়ন বইয়ের একদম 100 পাতার প্রথম যে বড় প্যারাটি রয়েছে তার মাঝামাঝি লাইন রয়েছে, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিলেন? 3 নম্বর। এই প্রশ্নের মান হচ্ছে 3। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে অপূর্ব রেঙ্গুনে কর্ম উপলক্ষে গিয়ে বসবাস করতে শুরু করেছিলেন। সেখানেই তার এক সহকর্মী রামদাস তলোয়ারকর, যার সঙ্গে অপূর্বর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। পাঠ্য অংশটিতে আমরা দেখি এই রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বর কাছে খুব কাতরভাবে বা আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানিয়েছিলেন যতদিন না অপূর্বর রেঙ্গুনের বাসায় তার মা কিংবা তার বাড়ির কোনো স্ত্রীলোক এসে বসবাস করছেন এবং অপূর্বর আহার বা বসবাস করবার উপযুক্ত ব্যবস্থা করে দিচ্ছেন, ততদিন পর্যন্ত যেন তার সেই বোন স্বরূপ রামদাস তলোয়ারকরের স্ত্রীর হাত থেকে সামান্য কিছু জলযোগ বা মিষ্টান্ন যেন রোজই তিনি গ্রহণ করেন। এবং এই আন্তরিকতার সঙ্গে যে অনুরোধ রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বর কাছে করেছিলেন, তাতে কিন্তু কোনোভাবে অপূর্ব অসম্মতি প্রকাশ করতে পারেননি। তাই তিনি এ বিষয়ে সম্মতি জানিয়েছিলেন বা রাজি হয়েছিলেন। শুধুমাত্র একজন খুব কাছের মানুষ তাকে যেভাবে আপন করে নিতে চাইছেন বা পরিবারের একজন বলে ভাবতে চাইছেন বা যেভাবে তার পাশে থেকে তাকে সাহায্য করতে চাইছেন, সেই মানসিকতায় আঘাত না করার জন্য। এরপর চলো আজকে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ওই প্যারাটিরই লাস্ট লাইন, তাছাড়া এত বড় বন্ধু। কে কাকে কেন বড় বন্ধু বলে অভিহিত করেছেন? তাছাড়া সেই বন্ধু সম্পর্কে আর কি কি বিশেষণী বা তিনি প্রয়োগ করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে অপূর্ব রেঙ্গুনে যখন কর্মোপলক্ষে বসবাস করছিলেন, তখন একদিন অপূর্বর বাসার যে কাজের লোক তেওয়ারি অনুপস্থিতিতে অপূর্বর বাসায় আসে চোর বা চুরি হয়। কিন্তু অপূর্ব যেখানে থাকতেন ঠিক তার ওপরে ছিল একটি খ্রিস্টান মেয়ে। তিনি যথাসময় এসে চোরকে তাড়িয়েছিলেন। শুধুমাত্র অর্থই যা চুরি গিয়েছিল, কিন্তু বাড়ির আর কোনো জিনিস তারা চুরি করতে সক্ষম হয়নি। সেই খ্রিস্টান মেয়েটি নিজের একটি তালা অপূর্বর কক্ষে লাগিয়ে বাড়ির সমস্ত কিছুকে আগলে রাখেন এবং অপূর্ব যখন ফিরে আসেন, এরপর টেক্সট পোর্শনের এখানে কিন্তু একটা অংশ ছাড়া যাবে না। অপূর্ব যখন ফিরে আসেন, না আহ্বান করা সত্ত্বেও, অপূর্বর আহ্বান না পাওয়া সত্ত্বেও সেই খ্রিস্টান মেয়েটি আন্তরিকতার সঙ্গে অপূর্বর ঘরে ঢুকে তার ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দেন। সেই সঙ্গে ফর্দ করে কি তার বাড়ির ভেতর ছিল, কি হারিয়ে গেছে তার একটা বা কি রয়েছে তার একটা নিখুঁত হিসেব অপূর্বকে করে দেন। এবং তার সেই কর্মকুশলতায় বা তার সেই আন্তরিকতায় বা তার এই বাড়ির জিনিসপত্র সম্পর্কে যে এতটাই সচেতনতা দেখে একজন দক্ষ অ্যাকাউন্টেন্টের সঙ্গেও তুলনা করতে অপূর্ব মনে কোনো দ্বিধাবোধ জাগেনি।
এখানে সেই খ্রিস্টান মেয়েটিকেই তার সেই আন্তরিকতা বা এতটা অপূর্বকে সাহায্য করার জন্য তার বাড়ির তার অনুপস্থিতিতে লক্ষ্য রাখার কারণেই তাকে বন্ধু স্থানীয় বলতে কোনো দ্বিধা মনে জাগেনি। আমরা পাঠ্য অংশটিতে দেখি তাকে বন্ধু ছাড়াও তার কর্মকুশলতা এবং তার যে হিসেব বা পরিসংখ্যান সম্পর্কে দক্ষতা একজন অ্যাকাউন্টেন্টের মতো এ বিষয়েও কিন্তু অপূর্ব উপস্থাপন করেছেন। তাহলে এটা গেল আজকে 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর চলো আজকে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের মানও কিন্তু 3, 2-এর দাগের প্রশ্নের মানও কিন্তু ছিল 3। এরপর আজকে 3-এর দাগের প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপার, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? এর প্রশ্নের মান 3। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি অপূর্ব রেঙ্গুনের যে বাসায় থাকতেন সেখানে তেওয়ারি নামে এক কাজের লোক বসবাস করত। একদিন তেওয়ারি বর্মা নাচ দেখতে হয়ায় গিয়েছিল। ঠিক সেই সময় বা সেই দিনই অপূর্ব সেই বাসায় চোর আসে এবং টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কিন্তু অপূর্বর বাসার ঠিক ওপরে বসবাসকারী এক ফিরিঙ্গি বা খ্রিস্টান মেয়ের সহায়তায় দেখা যায় যে অপূর্বর বাড়ির সমস্ত জিনিসপত্রই কিন্তু ঠিকঠাক ছিল, শুধুমাত্র অর্থটাই বা টাকা পয়সাটাই চোরেরা নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। তা অপূর্বর বাড়ির এই চুরি যাওয়ার ঘটনাটাই তার বাড়ির কাজের লোক তেওয়ারির অনুপস্থিতিতেই যে ঘটেছিল, এখানে এই ঘটনার কথাই উপস্থাপন করা হয়েছে। ব্যাস, এটা গেল 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ঠিক তার পরের লাইন ধরে, তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। কোন বিষয়ে কেন এই বিশ্বাস জন্মেছিল? তাহলে আমরা উৎস উল্লেখ করেই বলবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে আমরা দেখি অপূর্ব রেঙ্গুনে, খ্রিস্টান মেয়ে শুধু বলবে না, অপূর্ব রেঙ্গুনে কর্মোপলক্ষে যে বাসায় থাকতেন ঠিক তার ওপরে একটি খ্রিস্টান মেয়ে বসবাস করতেন। এখানে তার বিশ্বাসের কথাই অপূর্ব উপস্থাপন করেছেন এবং অপূর্ব সেই বাসায় যে কাজের লোক তেওয়ারির অনুপস্থিতিতে বা যে দিনই সেই তেওয়ারি বর্মা নাচ দেখতে হয়ায় গিয়েছিলেন, সেই দিনই যেহেতু অপূর্বর বাড়িতে চোর এসেছিল এবং চুরি হয়েছিল, তাই খ্রিস্টান মেয়েটি সন্দেহ করেছিলেন যে তেওয়ারি এই কাজের সঙ্গে অতি অবশ্যই সংযুক্ত রয়েছে, অর্থাৎ এই চুরির কাজে যে তেওয়ারির হাত রয়েছে এ বিষয়ে খ্রিস্টান মেয়েটির দৃঢ় বিশ্বাস জন্মেছিল। তাহলে এটা গেল আজকের 4 নম্বর। দেখো 3 নম্বর 4 নম্বর কিন্তু কাছাকাছি উত্তর। এরপরে যে 5 নম্বর প্রশ্ন, এর উত্তরও কিন্তু প্রায় কাছাকাছি। আমারও অনুমান কতকটা তাই। এখানে কোন অনুমানের কথা বলা হয়েছে? এই অনুমান কিন্তু অপূর্বর। উৎস তোমরা একইভাবে উল্লেখ করবে যেভাবে আমরা প্রত্যেকটা উত্তরে আমরা করছি। আর এই প্রশ্নের মানও কিন্তু 3, যে আমারও অনুমান কতকটা তাই, কার কোন অনুমানের কথা বলা হয়েছে এরও মান 3। উত্তরগুলো একেবারে কাছাকাছি। এই 3, 4, 5 এই 3টি প্রশ্নের উত্তর। তা এখানে অপূর্বর অনুমানের কথা বলা হয়েছে, তার বাড়িতে যে চুরি গিয়েছিল সেই বিষয়ে তার অনুমান, অর্থাৎ যেদিন অপূর্ব বাড়িতে ছিলেন না রেঙ্গুনের বাসায়, বা তার বাড়ির কাজের লোক তেওয়ারিও যেদিন বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, সেই দিনই ঘটল অপূর্বর বাড়িতে চুরি। খ্রিস্টান অপূর্বর বাড়ির বা বাসার ওপরে থাকা খ্রিস্টান মেয়েটির সন্দেহ হয়েছিল যে তেওয়ারির অনুপস্থিতিতেই বা যেই দিনই তার বাড়িতে তেওয়ারি ছিল না সেই দিনই যেহেতু চোর এসেছে, তাই তেওয়ারির নিশ্চয়ই এই চুরির বিষয়ে হাত রয়েছে। এবং সেই খ্রিস্টান মেয়েটির যে বিষয়ে স্থির বিশ্বাস জন্মেছিল, অপূর্বর মনেও কিন্তু এ বিষয়ে একই বিশ্বাস জেগেছিল। এ প্রসঙ্গেই অপূর্ব বলছেন বা জানাচ্ছেন তার মনের কথা যে চুরির বিষয়ে তেওয়ারি সংযুক্ত থাকতে পারে, না হয় চুরির বিষয়ে সে পরোক্ষভাবে থেকে সাহায্য করেছে। এটা গেল আজকের 5 নম্বর প্রশ্নের উত্তর।
এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, মহা হুঁশিয়ার, ঠিক তার পরের প্যারায় নিচের দিকে লাইনটা রয়েছে, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। তাহলে এখানে লাইনটির প্রাসঙ্গিকতা কি, বা বক্তা কেন এ ধরনের মন্তব্য করলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশ আলোচ্য লাইনের বক্তা হলেন অপূর্ব। কাহিনীর বা পাঠ্য অংশের এক মুখ্য চরিত্র অপূর্ব এই লাইনের বক্তা। কর্মক্ষেত্রে বন্ধুস্থানীয় রামদাস তলোয়ারকারের কাছেই এই প্রসঙ্গ অপূর্ব উপস্থাপন করেছেন। মধ্যাহ্নকালে বা দুপুরের সময় জলযোগ করতে করতে অপূর্বর বাড়িতে এক চুরির ঘটনা ঘটে এবং তার নালিশ জানাতেই অপূর্ব থানায় উপনীত হলে সেখানে চুরির নালিশ করা তো দূরের কথা, অপূর্ব ভুলে গিয়েছিলেন সে বিষয়। কারণ সেই থানার তার অতি পরিচিত বড়বাবু নিমাইবাবু আর জগদীশবাবু মিলে যে তামাশা দেখিয়েছিলেন, অপূর্ব কিন্তু তার নিজের সমস্যার কথা একেবারেই ভুলতে বসেছিলেন। দেখা গেছে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরতে গিয়ে অপূর্ব যেটা লক্ষ্য করেছিলেন, সেই থানার তামাশায় যা তার দৃষ্টিতে ধরা পড়েছিল, যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরতে গিয়ে পুলিশের দল গিরিশ মহাপাত্রের মতো এক অদ্ভুত শখ বা রুচির মানুষকে যেভাবে খানাতল্লাশি করে গিয়েছিল, তার জিনিসপত্র, তার ট্যাগ পকেট, তাছাড়া তার সাজ পোশাকের যেভাবে এখানে উপস্থাপনা হয়েছে পাঠ্য অংশের মধ্যে, তার মধ্য দিয়ে কিন্তু কোনোভাবেই সেই গিরিশ মহাপাত্রের মধ্যে অপূর্ব দৃষ্টিতে সব্যসাচী মল্লিক ধরা পড়েনি। কিন্তু সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে সেই থানার পুলিশদের বা নিমাইবাবু এবং জগদীশবাবুর যে আগ্রহ প্রকাশ পেয়েছিল, তাতে যেন অপূর্বর মনের মধ্যে জেগেছে যে একজন পলিটিক্যাল সাসপেক্টকে বা দেশের স্বাধীনতা সংগ্রামের এক বিদ্রোহীকে ধরতে গিয়ে যেভাবে নাস্তানাবুদ হয়ে চলেছে তারা, এটা কিন্তু ভারী মজার বিষয়। এখানে একটা আলাদা তৃপ্তি অনুভব করেছিলেন অপূর্ব, তাই নিজের নালিশ জানানো কথা ভুলে গেলেও সে প্রসঙ্গে কোনো আফসোস অপূর্বর মনের মধ্যে ছিল না। বিদ্রোহীদের ধরার জন্য যে বৃথা প্রচেষ্টা তারা অনবরত চালিয়ে যাচ্ছিলেন, এটাই যেন তারা চালিয়ে যায়। এ প্রসঙ্গেই কিন্তু এ ধরনের মন্তব্যের উপস্থাপনা অপূর্বের রামদাস তলোয়ারকারের কাছে। ব্যাস, এটা গেল আজকে 6 নম্বর প্রশ্ন। এরপরে দেখো আজকে 7 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। তাছাড়া আমার বড় লজ্জা, কার কেন লজ্জার কথা এখানে ব্যক্ত করা হয়েছে, বা কার কোন প্রসঙ্গে লজ্জার কথা এখানে উপস্থাপন করা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি পাঠ্য অংশটিতে অপূর্বের লজ্জার কথাই এখানে উপস্থাপন করা হয়েছে। মূলত আমরা পাঠ্য অংশটিতে দেখি রেঙ্গুনে যখন কর্মোপলক্ষে অপূর্ব থাকতেন, তখন বাসায় চুরি গেলে তার অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে উপনীত হয়েছিলেন এবং সেখানেই তার সেই থানার যিনি বড়বাবু নিমাইবাবু, তিনি কিন্তু অপূর্বর ছিল খুবই পরিচিত আত্মীয় স্থানীয়, এবং সেই ব্যক্তি আবার অপূর্বর পিতার বা বাবার বন্ধু, এবং সেই নিমাইবাবুর কাজের সুপারিশ অপূর্বর বাবাই করেছিলেন। দেখা গেছে যে এই থানার বড়বাবু সহ অন্যান্যরা সবাই মিলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য যেভাবে গিরিশ মহাপাত্রের মতো এক বিকৃত রুচির বা সাজ পোশাকের মানুষকে জেরা করে চলেছেন, তার খানা তল্লাশি করে চলেছেন সব কিছু, তাতে করে এই ব্রিটিশ পুলিশের অধীনে থাকা বা ব্রিটিশের অধীনে থাকা ভারতীয় পুলিশদের এ ধরনের কর্মকাণ্ড
কোনোভাবেই অপূর্ব মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না। আবার এই থানার যিনি বড়বাবু তিনি অপূর্বরই খুবই পরিচিত, যে কারণে অপূর্ব যেন একটা নিজের মধ্যে লজ্জা বোধ করতে থাকেন। তারই পরিচিত কোনো ব্যক্তি তারই দেশের স্বাধীনতা সংগ্রামীদের খানা তল্লাশি করে চলেছে বা তাকে অনুসন্ধান করবার জন্য যার পর নাই উঠে পড়ে লেগেছে। এখানেই কিন্তু অপূর্ব লজ্জা অনুভূত হয়েছে। তাহলে এটা গেল আজকে 7 নম্বর প্রশ্ন, এবং এইভাবে আমরা যদি টেক্সট পোর্শন ধরে প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে তৈরি করে নিই তাহলে ধারাবাহিকভাবে টেক্সট পোর্শনটাও মনে থাকবে এবং প্রশ্নের উত্তর লেখাটাও তোমাদের কাছে অনেক সহজ হবে। তাহলে এগুলি তোমরা আজকে ভালো করে অনুশীলন করো।